ফুজু জাংপোলা। আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ক্রিস্টাল ক্লিয়ার বরফ। এই দেখুন, যা দৃশ্য পেলাম আজকে, অপূর্ব অপূর্ব, মানে লিখে রাখার মতো ডায়েরির পাতায়। আমি তো ক্যামেরা বন্দি করছি আমার পরবর্তী জেনারেশনের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। যা দেখলাম জন্ম জন্মান্তরও ভুলব না। আজ দেখতে দেখতেই ভুটানের চতুর্থ পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি। আজ আমরা থিম্পু থেকে রওনা দেব পারোর উদ্দেশ্যে। আজকে দেখার মতো অনেক কিছু আছে। পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস এয়ারপোর্টের মধ্যে একটি পারো এয়ারপোর্ট, ভুটানের হাইয়েস্ট মোটরেবল রোড চেলেলা পাস, এবং নিজেকে সাজিয়ে নেব ভুটানি পুরুষে। আজ বিকালে আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখব পারোর লোকাল মার্কেট। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আর এই গোটা ভুটান ট্যুর প্যাকেজটি যদি অতি সহজে বুক করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভুটানের বিখ্যাত এবং সেরা ট্রাভেল সংস্থা ট্যুর কিংডমের মাধ্যমে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভুটান ডে 4। সো টাটা, বাই বাই থিম্পু। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বার আসবো থিম্পু ঘুরতে। এখানকার মানুষ সত্যি খুব সুন্দর, সত্যি খুব ভালো। আর এবার আমরা যাচ্ছি এখান থেকে পারোর উদ্দেশ্যে। রেডি হয়ে গেছি, বেডপত্র যেরকম ছিল হোটেলের মতো ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি আমরা পারোর উদ্দেশ্যে। চলুন তাহলে। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট ছাড়তে। এখন বাজে সকাল 9টা। আমাদের বেরোতে একটু লেট হলো, এবং আজকেও ব্রেকফাস্টে অনেক রকম আইটেম আছে, কারণ আজকে হোটেলের লোক আছে। ঠিক আছে, তো চলুন কী কী আইটেম আছে আপনাদেরকে দেখাই। এর মধ্যে ফল আছে, ফ্রাইড রাইস আছে, ডিমের অমলেট আছে, তারপরে আলু কপির তরকারি আছে সকাল সকাল, তারপরে কর্নফ্লেক্স, দুধ তো আছেই, আরও আইটেম রয়েছে, ব্রেড বাটার জ্যাম রয়েছে, টোস্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আইটেম মোটামুটি সেমই। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। দেখুন আমাদের সকালে আইটেম চলে এসছে। যদিও চা ছিল, কফি ছিল, তবে আমরা নিলাম এইটা একটা লোকাল চাটনি, তরমুজ, এটা আলুর তরকারি, এটা ডিমের অমলেট, এটা ফ্রাইড রাইস, আর এটা জুস। এটা সকালে আমাদের ব্রেকফাস্ট। তো চলুন খাওয়া দাওয়া সেরে নেই। খাওয়া দাওয়াতে এখানে আইটেম ভালোই আছে, মানে খাওয়ার যে কোয়ালিটি, টেস্ট খুবই সুন্দর। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে গাড়িতে দেখা হচ্ছে। থিম্পু থেকে আজ আমরা চেক আউট করলাম। এই জায়গাটা ছাড়তে একদমই ইচ্ছা করছিল না, এতটা সুন্দর হোটেল এবং হোটেলের আতিথেয়তা। তবুও এটি ছেড়ে আমাদেরকে এগোতে হলো পারোর উদ্দেশ্যে। থিম্পু থেকে সোজা আমরা যাচ্ছি পারোর উদ্দেশ্যে। থিম্পু থেকে পারোর ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার, এবং পারো থেকে আমরা যাব চেলেলা পাস, যেটা ভুটানের হাইয়েস্ট মোটরেবল রোড, 13,083 ফিট অল্টিটিউডে অবস্থিত। 1990 সালে এই রোডটি তৈরি করা হয়, এবং সেটা পারো থেকে আরও 38 কিলোমিটার ওপরে অবস্থিত। তো ওই জায়গাটায় ভালোই ঠান্ডা হবে, তার জন্য ঠিক সেইভাবেই প্রিপারেশন নিয়ে যাচ্ছি। এবং ওখানে স্নো পাওয়া গেলেও যেতে পারে, না গেলে তো বোঝা যাবে না। চেলেলা পাস দুটো ভ্যালিকে কানেক্ট করেছে এই পাস, 1990 সালে তৈরি। ঠিক আছে, তো চলুন আমরা রাস্তার সফরের মজা নিই। আমরা সেই চুজম ব্রিজ হয়েই কিন্তু পারোর দিকে যাব, যেখানে পারোচু এবং থিম্পুচু মিলিত হয়েছে এবং তৈরি করেছে ওয়াংচু নদী। রাস্তার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোলাম সেদিকেই। ভুটানে যেমন কোনো ট্রাফিক সিগন্যাল নেই, ঠিক তেমন এখানে পেট্রোলের দাম 63 টাকা 51 পয়সা, এবং ডিজেলের দাম 65 টাকার ওপরে। ডিজেলের দাম বেশি পেট্রোলের থেকে। এবং ভেবে দেখুন, আমাদের ইন্ডিয়াতে 110 টাকা পেট্রোল এবং ডিজেল প্রায় 103 টাকা। তাহলে কি অবস্থা, দুটোর ডিফারেন্সিয়েশন আপনি ভাবতে পারেন। 40 টাকা কম, মানে এখানে ট্যাক্স নেই বললেই চলে। থিম্পু থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত এই চেজাম ব্রিজ, আমরা এখানে এসে দাঁড়ালাম। তো এখন আমরা এসে দাঁড়ালাম চুজম ব্রিজে। চুজম ব্রিজটা এমন একটা জায়গাতে, এটা 3টে জায়গার সঙ্গম আপনি বলতে পারেন, মানে 3টে জায়গা মিলেছে। এক সাইডে এই যে রাস্তা, এই সাইডের রাস্তা সোজা চলে গেছে আপনার ফুংসেলিংয়ের দিকে। আমার পেছনে যে রাস্তা সেটা চলে গেছে সোজা পারোর দিকে, এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সোজা চলে গেছে থিম্পুর দিকে। আমরা আগের দিন এখানে দাঁড়াইনি, কিন্তু এখানে এখন দাঁড়ালাম শুধুমাত্র একটা কারণে, সেটা এই সঙ্গমটা দেখানোর জন্য। এখানে দেখুন দুটো নদী মিলেছে। এখানে নদীর নাম কিন্তু আজব টাইপের। এখানে ছু দিয়ে নদীর নাম হয়, ছু মানে হচ্ছে নদী। এটা পারো সাইড থেকে এসছে, তার জন্য এর নাম
পারোছু। এটা থিম্পু সাইড থেকে এসছে, তার জন্য এটার নাম থিম্পুছু। আর এটা যে মিলেছে, মিলে একটা নদী তৈরি হয়েছে, এটার নাম ওয়াংচু। এই যে দেখুন, এই যে ওয়াংচু হয়ে এই সাইডে চলে গেছে। তো এটা 3টে নদীর সঙ্গমস্থল এবং জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, আমরা দাঁড়ালাম নদীর এখানে, জাস্ট 5 মিনিটের ব্রেক আমরা দাঁড়িয়ে নিলাম। এবার এই দিক থেকে দুটো পথ দুই দিকে ভাগ হয়েছে। এই সাইডে সোজা চলে গেছে পারো, আর এই দিকে চলে গেছে নাগু এবং হায়ের দিকে, হা, HAA হা। আমরা পারো হয়ে যাব চেলেলা পাসে। আগের দিন যখন যাচ্ছিলাম আমরা থিম্পুর দিকে, তখন এখানে দাঁড়াইনি বা দাঁড়ানোর সুযোগ হয়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই জায়গাটাতে একটা মাইথোলজিক্যাল গল্প আছে, সেটা হলো এখানে 3টে পাহাড় আছে। এই সাইডে একটা পাহাড়, এই পেছনে একটা পাহাড় এবং এই সাইডে একটা পাহাড়। এখানে 4টে রাস্তা এক জায়গায় মিলেছে। একটা রাস্তা যাচ্ছে ফুংসিলিংয়ের দিকে, একটা যাচ্ছে থিম্পুর দিকে, একটা যাচ্ছে হা যে ডিস্ট্রিক্ট সেদিকে, আর একটা হচ্ছে পারো ডিস্ট্রিক্টের দিকে, এবং দুটো নদীর মিলনস্থল। এই জায়গাতে নাকি ব্যাড ওম্যান বা উইচ আপনি বলতে পারেন, উইচের প্রভাব থাকে এবং সেই জায়গাতে মানে মিসহ্যাপ হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এখানকার যে গ্র্যান্ড কুইন, হ্যাঁ গ্র্যান্ড কুইন এখানে 3টে স্তূপ বানিয়েছেন, একটা নেপালি স্টাইলে, একটা ভুটানিজ স্টাইলে, একটা তিবেতান স্টাইলে। তো এই জায়গাকে প্রোটেক্ট করার জন্য এটা জানতে পারলাম। এখান থেকে আমরা এগোলাম পারোর উদ্দেশ্যে। সবার প্রথমে আজ কিন্তু আমরা পারোতে যাব না, আজ আমরা যাব ভুটানের সর্বোচ্চ মোটরেবল পাস চেলেলা পাস দেখার জন্য, যেটি এই চেজাম ব্রিজ থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত, যদিও সেটি পারো যাওয়ার পথেই পড়ে। আমরা রীতিমতো এই আঁকাবাঁকা পথে এগোচ্ছি সেদিকেই। আগেও বলেছি, এই রাস্তার নেশা কিন্তু অনেকটা সিকিম বা লাদাখের মতো, চারিদিকে ধূসর পর্বতে পরিপূর্ণ, তবে কিছু কিছু অংশে এখানে গাছ দেখা যাচ্ছে। তো আমরা আছি মোটামুটি পারোর কাছাকাছি। আমরা এখান থেকে চেলেলা পাস ডাইরেক্ট যাচ্ছিলাম, যে চেলেলা পাস আমরা ঘুরে তারপরে পারো এয়ারপোর্ট দেখে পারোতে ঢুকবো। কিন্তু হঠাৎই আমাদের যে গাড়ি, সেই গাড়ির চাকাতে স্ক্রু ঢুকে গেছে। তো এটা ঠিক করতে হবে, নয়তো মুশকিল হবে। চেলেলা পাশে গিয়ে মুশকিল হলে সমস্যা হবে, তাই আমাদের এখানে দাঁড়িয়ে যাওয়া। এখন বাজে লোকাল টাইম 11টা, দেখি কত সময় লাগে। আমরা এমন একটি জায়গাতে এসে পৌঁছালাম যেখান থেকে পারো তো দেখা যাচ্ছে, কিন্তু লেফট সাইডে টার্ন নিয়ে আমরা এগোবো চেলেলা পাসের দিকে। এই চেলেলা পাসে যাওয়ার পথে এখান থেকে ওপর থেকে কিন্তু পারো এয়ারপোর্টের যে রানওয়ে, এটা একদম কমপ্লিটলি দেখা যায়, ফুল দেখা যায়। কিন্তু দুর্ভাগ্য এখন কোনো প্লেন অবতরণ করছে না, তাহলে আমি ক্যাপচার করতে পারতাম। কিন্তু পুরো রানওয়েটা দেখা যাচ্ছে। আর পারো কিন্তু ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টোটাল 4টে এয়ারপোর্ট আছে, তার মধ্যে পারো এক, মানে কি ওয়ান অ্যান্ড অনলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। তো আমরা যখন যাব পারোর দিকে, তখন আমরা দাঁড়াবো, দেখব প্লেন যে ল্যান্ড করবে, সেই প্লেনের ল্যান্ড বা টেক অফের যে মুহূর্তটা যদি পারি, তাহলে আমরা ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো। এখন তো আমরা চেলেলা পাসের দিকে যাচ্ছি। এখানকার ল্যান্ডস্কেপগুলো অসাধারণ ল্যান্ডস্কেপ, মানে কি বলবো, ল্যান্ডস্কেপ দেখেই প্রেমে পড়ে যাবেন। মানে মনে হবে, দেখুন এখানে চাষ হয়েছে, এখানে কোনো চা বাগান নেই, কিন্তু এখানে ক্যাকটাস গাছ আর মানে ধান চাষ, এই জিনিস হয়েছে। দেখুন ধান চাষের মাঠ, এগুলো সব স্টেপ ফার্মিং। দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন, আলাদাই। ঝাউবন, তার ওই পারে চাষের জমি, ওই উপরের ওইটা হচ্ছে চেলেলা পাস। আমরা যাব ওখানে, এখনো 35 কিলোমিটার। চেলেলা পাস ভারতবর্ষের যে কোনো পাসের মতোই, তবে এখানে যাওয়ার জন্য জিলেপির মতো কিছু রাস্তার বাঁক পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। রাস্তায় যেতে যেতে কিছুটা অংশে আমরা বরফের দর্শন পেলাম, যদিও আসার সময় আমরা এখানে দাঁড়াবো। মানে 16 কলা পূর্ণ হয়ে গেল, ভুটানে এসে বরফ দেখার আশা পূর্ণ হলো। এতক্ষণ গরম লাগছিল, কিন্তু যত ওপরের দিকে উঠছি ঠান্ডার পরিমাণ কিন্তু বাড়ছে, হিমের পারদ নামছে। এখন আমরা আছি ভুটানের হাইয়েস্ট মোটরেবল পাস চেলেলা পাসে।
13,083 ফিট অল্টিটিউডে এই পাস অবস্থিত। দুটি জেলাকে এটি কানেক্ট করে, একটা হচ্ছে পারো আর একটা হচ্ছে হা। আমার পেছনের সাইড হচ্ছে পারো আর আমার সামনের সাইড হচ্ছে হা, দুটো আলাদা জেলা। এটা আমরা নাথুলা পাস গেছি, নাথুলা পাসের অল্টিটিউড হচ্ছে 14,140 ফিট, এটা তার থেকে 1,000 ফিট নিচে। আমাদের ইন্ডিয়া বা ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে উমিংলা পাস, যেটা লেতে লাদাখে অবস্থিত। কিন্তু ভুটানের হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে এই চেলেলা পাস। আমরা আসার সময় বেশ অনেকটা জায়গাতে বরফ দেখলাম, কিন্তু এখানে কোনো বরফ নেই। তবে এখানে যে জিনিসটা দেখার আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হালকা দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেটা আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমাদের ভারতীয়দের কাছে যেমন কাঞ্চনজঙ্ঘা ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ভুটানিজদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই ওনাদের হাইয়েস্ট পিক বা হাইয়েস্ট মাউন্টেন, এবং এটা ওয়ার্ল্ড হিস্ট্রিতেও একটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করে, কারণ এতটা উঁচু এতটা খাড়াই এটাতে এখনও পর্যন্ত কেউ ক্লাইম্ব করতে পারেনি। হাওয়া দেখুন, হাওয়া দিচ্ছে দেখুন। এটা গাংখার ফুয়েনসুম এটার নাম। আমি নাম উচ্চারণে হয়তো ভুলভাল হতে পারে, কিন্তু এটা ক্ষমা করবেন। কিন্তু যা দৃশ্য পেলাম আজকে অপূর্ব অপূর্ব, মানে লিখে রাখার মতো ডায়েরির পাতায়। আমি তো ক্যামেরাবন্দি করছি আমার পরবর্তী জেনারেশনের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। যা দেখলাম জন্মান্তরও ভুলব না। এই চেলেলা পাস কিন্তু ভুটানের সবথেকে উচ্চতম মোটরেবল রোড, যার উচ্চতা 13,083 ফিটের কাছাকাছি, ওই অ্যারাউন্ড বলতে পারেন নাথাং ভ্যালির উচ্চতার। বলুন না কেন, দুর্দান্ত সুন্দর জায়গা। এখানে তো আমাদের দারুণ লাগছে। হাওয়া প্রচণ্ড দিচ্ছে, সূর্য দেবতা তার উত্তাপ তো দিচ্ছে, কিন্তু পবনদেব তার বায়ুর মাধ্যমে আমাদের পুরো কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু জায়গা খুবই সুন্দর। আমার পেছনে দেখুন, খুব সুন্দরভাবে এই ফ্ল্যাগগুলো দেওয়া আছে, তার জন্য আরও সুন্দর লাগছে। এবং আমার পেছন থেকে ভুটানের হাইয়েস্ট পিক, আমি বারবার নাম উচ্চারণ করতে পারছি না, ভুলে যাচ্ছি। আর এখানে কিন্তু টাওয়ার আছে, 5G পাচ্ছে। যেরকম নাথুলাতে কোনো টাওয়ার থাকে না, নেটওয়ার্ক থাকে না, কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক আছে, 5G পাচ্ছে। চেলেলা পাস দুটি জেলাকে বিভক্ত করেছে, এক পারো জেলা আর একটা হা ভ্যালি বা হা জেলা। রাস্তার ওই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো হা, এবং ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো পারো। যে হা জেলার দিকে পাহাড়গুলো দেখুন, স্ট্রাকচারগুলো দেখুন কতটা সুন্দর। আমরা যেরকম মাটির পাহাড় বানাই, ঠিক তেমনই পাহাড় মাটির মতো, মানে মাটির মতো ঢিবি ঢিবি করা। দেখুন পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখুন, সেই ডবলু, ধামাল সিনেমা সেই ডবলুর মতো স্ট্রাকচার দেখুন। ল্যান্ডস্কেপ একটা আলাদা লেভেলের ল্যান্ডস্কেপ। এই যে রাস্তা চলে গেছে হাইয়ের দিকে, আর আমরা আসলাম এই রাস্তা ধরে, পারোর রাস্তা ধরে। এখানে প্রচণ্ড ঠান্ডা, তার মাঝে এই দুজন মঙ্ক এখানে ধ্যানমগ্ন ছিলেন। আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এর উল্টো সাইডে আছে কিন্তু একটি গুম্পা, যদিও সেখানে কষ্ট করে আর উঠবো না। এখানে প্রচণ্ড ঠান্ডায় আমরা দারুণ আনন্দ করলাম। আমরা এখানে মোটামুটি ঘন্টাখানেক সময় কাটিয়ে দিলাম ছবি টবি তুলে। তবে আপনারা যদি চান তাহলে ওই স্তূপাতেও যেতে পারেন, কিন্তু আমরা যাইনি, বেশ অনেকটাই উঁচু। আমরা এই সাইডে এসেছিলাম, এই টাওয়ারের কাছে। এখান থেকে এই শৃঙ্গটা, পর্বত শৃঙ্গটা দুর্দান্ত লাগছে। এবং নিচে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা টয়লেটের ব্যবস্থা আছে এবং ওখানে একটা চায়ের দোকান আছে, আর কিচ্ছু নেই। I am the king of this world, not in Bhutan, because Bhutanese people just loved their king. এখানে যে দোকানটা আছে অ্যাকচুয়ালি দোকান নয়, এটা লরির পেছনে করে এনেছে এবং এটা আবার চলে যাবে, পার্মানেন্ট দোকান নয়। চলুন দেখি খাওয়ার কি আছে, চাটা খেলে বা স্যুপ পেলে খাবো। এখানে বিস্কুটের ব্যবস্থা আছে। পার্লেজি চাই ইজ অ্যাভেলেবেল? Chai available, veg momo available. ভেজ মোমো হাউ মাচ? 5, there's 5 piece, হ্যাঁ 100 rupees. 100 রুপিস। ভেজ মোমো খাওয়া? হ্যাঁ। এখান থেকে রওনা দিলাম পারোর উদ্দেশ্যে।
রাস্তায় এক জায়গায় বরফ পেয়ে দাঁড়িয়ে গেলাম। তো চেলেলা পাস যাওয়ার মানে 8 কিলোমিটার আগে একটা এমন সুন্দর জায়গা আছে যেই জায়গা থেকে কিন্তু বরফ, চারিদিকে বরফ পড়ে রয়েছে। দেখুন এখানে দুটো উইশিং হুইল আছে এবং এই সাইডে দেখুন রাস্তার দুপাশ দিয়ে বরফ পড়ে রয়েছে। দুর্দান্ত সুন্দর লাগছে। আমি একটু দেখব ফ্রেশ স্নো এখানে আসছে কিনা, কারণ এই পোর্শনে রোদ্দুর পড়ছে না, তার জন্য এই জায়গায় কিন্তু বরফ পড়েছে। আমি একটু দেখব ফ্রেশ কিনা বা কতটা পুরানো। এই দেখুন ফ্রেশ নয়, অনেক দিন আগেকার। কিন্তু যেটা বলার, ভুটানে এসে 16 কলা পূর্ণ, বরফ দেখার যে আনন্দটা প্রয়োজন সেটা এখানে পেলাম। কাশ্মীরে তো বরফ পড়ে ভরে গেছে, কিন্তু এখানে অল্প বিস্তর নিয়েই খুশি থাকতে হবে। এই দেখুন বরফ, ওয়াও, ঠান্ডা, ওয়াও। এরকম অনেকটা জায়গাতেই বেশ দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটাতে অনেকটা ছিল বলে আমরা এখানে দাঁড়ালাম। তবে ওই বরফ তুলে ছুঁড়ে মারার মতো নয়। হ্যাঁ, আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ক্রিস্টাল ক্লিয়ার বরফ। এই দেখুন পাথরের মতো জমে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার বরফ। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, ওপর দিয়ে জল পড়ছে আর এই উইশিং হুইলটা অটোমেটিক্যালি ঘুরছে এই জলের স্রোতে। দেখুন কতটা মাইন্ড ব্লোয়িং বিষয়, দুর্দান্ত। এই জায়গা তো স্নোফলের মতো হয়ে গেল। ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, হ্যাঁ দেখে নিতে পারেন। জাস্ট দুর্দান্ত সুন্দর জায়গা, দারুণ লাগলো এই জায়গাটায়। একটু সামনে এগোতেই দেখি একটি গাড়ি রাস্তায় আটকে গেছে, তাই চেষ্টা করলাম ওনাদের কিছুটা হেল্প করে দেওয়ার জন্য, গাড়িটি ঠেলে উঠিয়ে দেওয়ার জন্য। পুরো জলে ভিজে গেছে। থ্যাংক ইউ বলতে তোমাকে। এখান থেকে আমরা পারো সিটিতে এসে পৌঁছালাম। তো আমরা এসে দাঁড়ালাম পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টোটাল 4টে এয়ারপোর্ট আছে, যার মধ্যে পারো এয়ারপোর্ট। পারো এয়ারপোর্টটা এমন জায়গাতে অবস্থিত, দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, তার মাঝখানে জায়গা পারো যে শহর, সেই শহরের মাঝখানে ছোট্ট একটা এয়ারপোর্ট এবং অল্পই মানে রানওয়েটা একদমই ছোট। এখানে মানে এটাকে মানা হয় ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এখানে দক্ষ পাইলট ছাড়া কিন্তু ল্যান্ড করানোই সম্ভব নয়। কারণ ওপর দিক থেকে কিছু দেখা যাবে না, পাহাড়ের মাঝ দিয়ে আসতে হবে ফ্লাইট নিয়ে এবং সেটাকে ল্যান্ড করাতে হবে। তো দক্ষতা ছাড়া এটা করা সম্ভব নয়। আমি দেখাচ্ছি, আমরা উপরে দাঁড়িয়ে আছি বার্ডস আই ভিউতে, সম্পূর্ণ পারো এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেকটা দেখতে লে এয়ারপোর্টের মতো আমরা যখন গেছিলাম, কিন্তু তবে লে এয়ারপোর্টে কি ব্যাপারটা, চারিদিক দিয়ে এরকম মানে পাহাড়ে ঘেরা নয়, অনেকটাই জায়গা ফাঁকা আছে। তো সেখানে ল্যান্ড করতে সমস্যা নেই, কিন্তু রানওয়েটা লে এয়ারপোর্টেরও কিন্তু ছোট, একদমই ছোট। ওটা আমাদের ডিফেন্স এয়ারবেস এবং এটা এখানকার ইন্টারন্যাশনাল এয়ারবেস। তবে এসেই সবার প্রথমে কিন্তু আমরা হোটেলে চেক ইন করিনি। আমরা রাইস আর চিকেন অর্ডার করেছিলাম। নিয়ে দেখুন এক প্লেটে এরকম পিসের 8 পিস চিকেন দিয়েছে। তো এক প্লেটে হয়ে যাবে, কিন্তু রাইস 2 প্লেট নিয়ে নিয়েছি, অনেক বেশি রাইস চলে এসছে। এবার এক্সট্রা জিনিস নেওয়া যায়, তবে এখানে এক্সট্রা জিনিস ট্রাই করতে ইচ্ছা করছে না। খাওয়া দাওয়া করিনি দুপুরবেলা, রাত্রেবেলা নেই, হোটেলে গিয়ে ট্রাই করবো। এখানে আছে পারো জং, আমরা পারো জংয়ের পাশে চলে আসলাম। এই দেখুন পারো ফোর্ট যাওয়ার রাস্তা, নদী পার করে যেতে হবে। এই যে ড্রেস, এখান থেকে ড্রেস হায়ার করে পড়তে পারবেন। Okay, so out here it's a wholesale shop, okay? Okay. If you want to buy any souvenir or small, আপনারা যারা গ্রুপে আসবেন তাদের কিন্তু কোনো চিন্তা নেই, এরকম বড় গাড়ি এখানে আছে। এই গাড়িগুলোতে আপনারা গ্রুপে ঘুরতে পারবেন, 10 জন 15 জন আসলে কোনো সমস্যা নেই। এই যে এখানে ড্রেস হায়ার করে আপনারা পড়তে পারবেন। এবং এই যে পারো ফোর্ট, আমরা যেতে পারতাম, আমাদের হাতে 8 ঘন্টার সময় ছিল, কিন্তু আমরা এখন আর যাচ্ছি না, যেহেতু মোটামুটি পারো ফোর্ট এবং পুনাকা ফোর্ট একই ধরনের, তার জন্য আমরা এখানে আসলাম। এখানে হ্যান্ডিক্রাফট মার্কেট আছে এবং ড্রেস হায়ার করার জায়গা আছে। এখানে ড্রেস হায়ার করে পরে আপনারা ছবি তুলতে পারবেন। আমি এখানকার ড্রেস পরছি, পরে দেখছি 300 টাকা করে লাগবে। তবে
এই যে পারো ফোর্ট আছে, পারো ফোর্টের এই পাশে যে দোকানটা আছে সেখান থেকে আপনারা করবেন, এই শপ থেকে আপনারা পড়বেন। এখনও শুরু হয়নি, আমরা পড়ে দেখব। এই যে Hands up. Hands up, okay? ওকে। Oh my bow. Good paper. Tanya. Is it okay? ওকে। पेट टाइट हो गया। पेट टाइट ही होता है। अब हो गया ना बुजनेस। कुजु जांग पोला कटिंग सिला Perfect fitting. Perfect fitting. Yeah, can choose some. সিম পড়বা? পড়ো, আরে পড়ো পড়ো, ভালো লাগবে। না না ভালো লাগবে না, পড়ো পড়ো, পড়তে পারো, আরে পড়ো পড়ো পড়ো, ভালো লাগবে। কুজু জাং পোলা। তো আমরা এই ড্রেস পরে নিলাম, এবার একটু কিছু পিকচার ক্লিকস হবে, ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। চলুন, তো আমরা এখন ভুটানের এই ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস যার নাম গো, তো এটা আমরা পরে নিলাম। এখানে একটা পকেট আছে, যেটা আমি জানতে পারলাম যে এই পকেট হচ্ছে ওয়ার্ল্ডস বিগেস্ট পকেট। মানে এই পকেটের মধ্যে যা কিছু আপনি চাইলে এটার মধ্যে রাখতে পারেন, কোনো কিছু পড়বে না, কারণ এটা ক্রস হয়ে পিঠের সাইড থেকে আবার এই সাইডে চলে আসবে। আগেকার দিনে যখন অনেক দূর দূর অবধি এই ভুটানিজদের যাতায়াত করতে হতো পায়ে হেঁটে, তখন তারা কিন্তু এখানে অনেক ধরনের যে জিনিসপত্র বা সামান সেটা রাখতো, ইভেন বাচ্চাদেরকেও কিন্তু এই ভেতরেই রাখতো, ঠিক আছে। তো সেটার জন্য এটা ওয়ার্ল্ডস বিগেস্ট পকেট। তো আমি পরে নিয়েছি, আমার কেমন লাগছে আমি জানি না, আপনারা কমেন্ট করুন, আশা করি আপনারাই বলতে পারবেন কেমন লাগছে। তো কয়েকটা পিকচার হয়ে যাক, চলুন। আমার পেছনে আছে পারো জং এবং তার ওপরে আছে পারোর মনেস্ট্রি। এখানে আসতে আসতে বিকাল হয়ে গেছে বলে পারো জং এখন বন্ধ হয়ে গেছে। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে ওপরে মিউজিয়ামে যাওয়ার জন্য কিন্তু 500 টাকা করে এন্ট্রি ফি আছে। আপনার ফ্রিতেই জঙ্গের মধ্যে প্রবেশ করতে পারেন। তো এটা সোভারেন শপ, আপনারা চাইলে অনেক কিছু নিতে পারেন। এটা গুড লাকের জন্য, আপনারা চাইলে নিতে পারেন, আমরা নেব। চলুন, এটা গেল, যে অনেক কিছু আছে নেওয়ার মতো। বাবা, এটার দাম 1200 টাকা, এটার দাম 1200 টাকা। অনেক কিছু নেওয়ার জিনিস আছে, আপনারা চাইলে নিতে পারেন। এই সাইডে এই যে ভুটানিজ ড্রেস আছে, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। এই যে ফ্ল্যাগগুলো আছে, এই সাইডে বুদ্ধার বিভিন্ন ফর্ম আছে, লাফিং বুদ্ধা, স্মল বুদ্ধা, দেখুন স্লিপিং বুদ্ধা, এই যে টাইগার নেস্ট, তাকসাং ভুটান, এটাকে তাকসাং বলে। টাইগার নেস্ট মনেস্ট্রি, এই যে এখানে জিনিসগুলো, এই যে বেবি বুদ্ধা, অনেক কিছু আছে, আপনারা চাইলে নিতে পারেন সব। এই যে এখানেও ড্রেস আছে, দেখতে পারেন। এই যে চাবির এগুলো নিতে পারেন, এটা আমার একটা নেওয়ার ইচ্ছা আছে। এই জিনিসগুলো নিলাম, এই যে ভুটানের মেমোরি হিসাবে, ভুটানের জাতীয় পতাকা, টাইগার নেস্ট এবং গৌতম বুদ্ধা এবং এখানকার একটা চাবি রিং। এগুলো 50 টাকা করে, এটার দাম 250 টাকা চাবি রিংটার দাম। এটা আমার জন্য। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের হোটেল, পারোর হোটেলে। এই যে আমাদের হোটেল হচ্ছে SNT সেন্ট্রাল মল, এটা আমাদের হোটেল। দেখতে পাচ্ছেন কত বড় হোটেল।
এবার ব্যাপারটা হলো যে ভুটান গভর্নমেন্ট কিন্তু প্রথমে বলেছিল মিনিমাম আপনাকে 3 স্টার হোটেল নিতে হবে, তারপরে বলা হয়েছিল যে মিনিমাম আপনাকে 2 স্টার হোটেল নিতেই হবে। আস্তে আস্তে আশা করি যে এই যে রুলস অ্যান্ড রেগুলেশনস এর শিথিলতা হবে এবং নর্মাল ডিলাক্স ক্যাটাগরি হোটেল বা বাজেট হোটেল আপনারা পরবর্তীতে বুক করতে পারবেন। কারণ এখানকার যে হোটেল বিজনেস আছে সেটাতেও তো লস হচ্ছে, কারণ যারা ডিলাক্স ক্যাটাগরি বা যারা বাজেট ক্যাটাগরি হোটেল তৈরি করে রেখেছে তাদের হোটেল তো বন্ধ, ট্যুরিজম তো হচ্ছে না, মানে তাদের কাছে তো ট্যুরিস্ট আসতে পারছে না, তাদেরও তো লস হচ্ছে। তো আশা করি আস্তে আস্তে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে খরচ অনেকটাই কমবে ভুটানে। ঠিক আছে, আমাদের হোটেলটা দেখুন, এই যে আমাদের হোটেল। আমাদের হোটেল হলো ইয়াং ভুটান হোটেল। আমাদের যে এসএনটি সেন্ট্রাল মল, নিচে মল আছে এবং ওপরে হচ্ছে আমাদের হোটেলটা দেখুন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। আমরা যাবো ভেতরে, গিয়ে রুমটা দেখাবো কেমন। ড্রেস পরে এখানকার ছবি তোলা হয়ে গেলে এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের হোটেলে। পারতেও কিন্তু আমরা একটি 3 স্টার ক্যাটাগরি হোটেলে থাকছি। আমরা উপরে উঠলাম। হোটেলের অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ, আমাদের দারুণ মুগ্ধ করেছে। দেখুন, আমরা কাল ওখানে যাব, কাল ওখানে গেছিলাম এবং এখানে খুব সুন্দরভাবে ছবি তোলার জন্য তৈরি করা হয়েছে এবং এখানে আছে বেশ কিছু বই, দেখতেই পাচ্ছেন, আপনারা পড়তে পারেন। এটা চলুন ডাইনিং এরিয়া। তবে দেখুন এখান থেকে ছবিগুলো দেখুন, জাস্ট দুর্দান্ত লাগে। এই যে কালকে গেছিলাম দোচেলা পাস, যেটা বরফে মোড়া ছিল, এই জায়গাটায় আজকে যাওয়ার কথা ছিল, হয়তো যেতে পারলাম না। এই জায়গাগুলো, এই যে দোচেলা পাস, এটা আমরা গেছি, এটা ভুটানের পতাকা, এটা কালকে আমরা যাব এবং এই জায়গাগুলো বেশ ভালোই সুন্দর। দেখুন এবার ডাইনিং স্পেস, অসপিসিয়াস ডাইনিং স্পেস দেখুন, আলাদাই ভাইব দেবে, আগের দিনের থেকেও সুন্দর। আগের দিন আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেও সুন্দর। এটা রিসেপশন এরিয়া, যে গৌতম বুদ্ধের মূর্তি, রাজা রানী মূর্তি কিন্তু সব জায়গাতেই থাকবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই যে মোদিজি উইথ রাজা অ্যান্ড রানী, এই যে দেখতে পাচ্ছেন। ওভারঅল হোটেলের এই জায়গা দেখে আমার তো ভালোই লেগেছে, চাটা খেয়ে নিলাম। এবার এখান থেকে আমরা যাব আমাদের রুমে, গিয়ে দেখি রুমটা কেমন হয়। এখান থেকে রুমের কি নিয়ে আমরা রুমে প্রবেশ করলাম। রুমটিও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম। তবে থিম্পুর মতো এতটা বড় নয়, তবে খারাপও নয়, কারণ এখান থেকে পারো সিটির যা ভিউ পাচ্ছি তা একদম দুর্দান্ত, মারাত্মক। ওয়াও, পুরো পারো সিটি দেখা যাচ্ছে। আরে বিদেশে আছি ভাই, বিদেশে আছি। তবে এই রাস্তার উপর দিয়ে ঘোড়া যাচ্ছে, গাড়ি তো যাচ্ছে, সাথে সাথে ঘোড়াও যাচ্ছে। কেমন বিদেশ ভাই, ঘোড়া যাচ্ছে। যাই হোক, আর এই সাইডে আমরা কিন্তু মার্কেটে যাব বিকালবেলা না, সন্ধ্যাবেলা। দেখুন ভুটানে কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল নেই, আগেও বলেছি। দেখুন গাড়ি নিজের মতো চলে যাচ্ছে, পার্কিং করা আছে প্রতিটা জায়গাতে। রাস্তাগুলো দেখুন কতটা বড়। এখানে রুম হিটার আছে, এখানে ইন্টারকম আছে, এখানে একটা আয়না আছে এবং এখান থেকে সুন্দর ভিউ তো দেখা যাবেই। এখানে আছে টিভি এবং এখানে ইলেকট্রিক কেটেল আছে। এই যে আমাদের বেড, এখানে দুজন আরামসে থাকতে পারবে। তবে আগের রুমের থেকে এই রুমটা একটু ছোট না, আমরা থিম্পুতে যে রুমে ছিলাম, কিন্তু হোটেল বেশ দুর্দান্ত। এখানে আবার ফ্যানের ব্যবস্থা আছে, মানে গরমকালে কিন্তু অবশ্যই ফ্যান লাগে। চলুন বাথরুমটা আপনাদেরকে দেখাই। দেখুন বাথরুমটা আবার খুবই সুন্দর। এটা এখানে বেসিন, এখানে আছে কোমোড, এখানে আলাদা স্নানের আলাদা জায়গা করা আছে। দেখুন শাওয়ারের জায়গা আলাদা এবং এখানে আছে মস্ত বড় একটা গিজার, এটা 50 লিটারের প্রবাবলি, এবং এখানে টাওয়েল রাখা আছে। এটা বাথরুম গেল এবং এটা আমাদের রুম। তো ওভারঅল রুম আমাদের ভালোই লেগেছে, কোনো সমস্যা নেই। রুম ছোট হলেও আমাদের জন্য অ্যাডিকুয়েট, খুবই মানে সুন্দর জায়গা। এখানে আপাতত আমরা রেস্ট নেব, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা বেরোবো পারো মার্কেট ঘোরার জন্য। আপনাদেরকে দেখাবো পারো মার্কেটটা কেমন। ঠিক আছে, চলুন তাহলে। সন্ধ্যায় আমরা পারো সিটি ঘুরতে বেরিয়েছিলাম পায়ে হেঁটে। তো পারো শহরে আমরা সন্ধ্যাবেলা মার্কেট ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে, তো মার্কেটটা ঘুরবো, ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এখান থেকে দুর্দান্ত সুন্দর লাগছে এই পারো ফোর্ট, দেখুন সেটাও আপনাদেরকে দেখাবো এবং মার্কেটে কী কী পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো। তো আমরা এখানকার একটা মলে এসেছিলাম, এনসিসি বলে, আমাদের হোটেলের ঠিক পাশেই। তো দাম রেট কিন্তু বেশ অনেকটাই চড়া আপনি বলতে পারেন। মানে আমাদের ওখানে যে জিনিসের দাম 300 টাকা, এখানে সেগুলো 500 টাকা।
এবার টাকার ভ্যালু যেহেতু সমান, তো মোটামুটি যদি আমরা কম্পেয়ার করি 500 টাকাতে 100-200 টাকা বেশি। মোটামুটি এখানে যে জিনিসের দাম 1000 টাকা, আমাদের ওখানে বা সিকিম বা দার্জিলিংয়ের সাইডে সেই শীতের জিনিসের দাম মোটামুটি আপনি বলতে পারেন 500-600 টাকা, দাম অনেকটাই বেশি। তবে আমরা যাচ্ছি লোকাল মার্কেটে, এখানে বাবা রামদেব ঝান্ডা গেড়েছে, পতঞ্জলি আছে এখানে। যাই হোক, আমরা এখান থেকে দেখে নেব যে পারো ফোর্টটা বেশ সুন্দরই লাগছে। হ্যাঁ, লাইট জ্বলে উঠেছে, দুর্দান্ত লাগছে। হ্যাঁ, রাত্রেবেলা বিদেশের মাটিতে ঘোরার একটা অনুভূতি আলাদা, সেটা এক্সপ্লোর করছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, তবে বিভিন্ন দোকানপাট আমরা ঘুরে ঘুরে দেখলাম। দেখুন মার্কেট, দেখুন চাল, মুড়ি, সবজি সব মার্কেট বসেছে। দেখুন চাল ভাজা, যে আতপ চাল, এই যে জিরা রাইসের মতো মনে হচ্ছে অনেকটা। মুড়িও বিক্রি হয় এখানে। এই যে লঙ্কা যা খায় এখানকার লোক, কি বলার মতো নেই। আর এই যে ফল, মার্কেটের দোকান, ফলের দোকান, ফল সবজি একসাথে বসে। যাই হোক, পারোতে এসেও মার্কেটের দর্শন হয়ে গেল। এই দেখুন মাশরুম, এই যে মাশরুম প্যাকিং অবস্থাতে, এই যে কলা, তরমুজ, এটা কি, এই যে আলু, লাল আলু, এই যে ব্রোকলি, সব আইটেম পাওয়া যায়। ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে, এটা মাথায় রাখবেন। তার জন্য এখানে কিন্তু দাম অনেকটাই বেশি। এই যে আখ এখানে হয় বলে আমার তো সন্দেহ, তবে এই লঙ্কাগুলো হয় এখানে গ্যারেন্টি। এই যে লঙ্কা, এত বড় বড় লঙ্কা। অনেক বড় মার্কেট, অনেক বড়। আমরা এখান থেকে যদিও এখনও কোনো কিছু নিচ্ছি না, কারণ এখন প্রয়োজন নেই আমাদের। বাবা, লঙ্কার সিম্বল দেখো, মার্কেটের সিম্বল হচ্ছে লঙ্কা, লাল লঙ্কা। হায় রে কপাল, মার্কেটের সাইন বানিয়েছে এই লাল লঙ্কা দিয়ে। চলুন, মার্কেট আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা একটু ফোর্টটা দেখে নেব, রাত্রেবেলা কেমন লাগছে ফোর্টটা। এখানে বেশ চাটা বিক্রি হচ্ছে, আপনারা চাইলে চাটা খেতে পারেন যদি চান। তবে আমরা আপাতত ফোর্টের দিকে যাব এবং রাস্তা থেকে কিছু ফাস্টফুড খেয়ে নেব, কারণ খিদে লেগেছে প্রচণ্ড। এখন বাজে 6টা এবং আমাদের ভারতীয় সময় 5:30। এই জায়গাটি বেশ দারুণ লেগেছে। আগামীকাল আমরা এখান থেকে যাব টাইগার নেস্ট মনেস্ট্রি ট্রেক করার জন্য, তাই কিছু ড্রাই ফ্রুটস কিনে নিলাম। রাতে রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম, যা আমাদের মারাত্মক সুন্দর লেগেছিল। দারুণ এখানকার সুস্বাদু খাবার। ভুটানে এসে প্রথমে ভেবেছিলাম যে খাওয়া দাওয়ায় একটু অসুবিধা হতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো অসুবিধাই হয়নি, যেহেতু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন ট্যুর কিংডম। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। তো রাত্রেবেলা আমরা খেতে চলে আসলাম। এখানে ঠান্ডা মোটামুটি 7-8 ডিগ্রি, থিম্পু থেকে কম ঠান্ডা, এবং এখানকার ওয়েদারটা বেশ সুদিং টাইপের। মোটামুটি ভালো জায়গা, মোটামুটি খারাপ নয়। আমরা তো 2 দিনই থাকবো পারোতে এবং 3 দিন থিম্পুতে ছিলাম। তবে থিম্পু আমার বেশি ভালো লেগেছিল। টাইগার নেস্টটা যাব, টাইগার নেস্টে গিয়ে দেখি কতটা কি এক্সপ্লোর করতে পারি। মোটামুটি 6.5 কিলোমিটার, মানে যাতায়াত মিলে 6.5 কিলোমিটার রাউন্ড ট্রিপ হেঁটে উঠতে হবে। মোটামুটি 5-6 ঘন্টা সময় লাগবে। আমরা তো স্পিডে উঠবো, কারণ ট্রেক করার ইয়ে আছে। আমাদের গাইডের সমস্যা হচ্ছে, ওনার একটুখানি উঠতে হাঁপিয়ে যাচ্ছেন। এবার উনি আমাদের সাথে উঠবেন, কেমন কি করে উঠবেন আমি জানি না, যাক চেষ্টা করব। আবার চলে আসলো এই যে ভাজার আইটেম, এটা বেগুন ভাজা দিয়ে আরও কী কী মিলিয়ে মিক্সড ভাজা, এবং চলে আসলো স্যালাড। এই দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে পদ্ম ফুলের মতো। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া ছাড়া আর এখানে কোনো কাজ নেই, তাই আজ ঘুমিয়ে পড়লাম এবং এখানেই আমাদের জার্নি শেষ হলো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।